স্নিগ্ধ বিষ লেখনীতে সানজিদ আক্তার মুন্নি। পর্ব সংখ্যা ৩৪। রাত ঘড়ির কাঁটায় যখন দুটোর ঘরে সময় তখন বোধ হয় কিছুটা থমকে দাঁড়ায়। চারপাশটায় নেমে আসে একদম আদিম অন্তকাল স্তব্ধতা। আর ঠিক এই প্রহরেই তৃষ্ণার বারান্দায় একা বসে। বাইরে এখন কৃষ্ণপক্ষের গাঢ় অন্ধকার। মনে হচ্ছে কেউ পৃথিবীর চোখে কাজল পরিয়ে দিয়েছে। আকাশের গায়ে আজ নক্ষত্রের জৌলুস নেই। শুধু দূরে কোথাও একাকী এক ফালি চাঁদ মেঘের আস্তরণ সরিয়ে উকি দেওয়ার ব্যর্থ চেষ্টা করছে। এই ম্লান আলোয় শহরে উচ্চবিত্ত অট্টালিকাগুলোতে মনে হচ্ছে এক একটি ঘুমন্ত দৈত্য, যারা দিনের কোলাহল শেষে এখন ক্লান্ত হয়ে পড়েছে। ঠান্ডা বাতাস বইছে খুব ধীরে, চুপি চুপি কোনো গোপন সংবাদ পৌঁছে দিচ্ছে পাতার কানে। হয়তোবা এই বাতাসের তোড়ে তৃষ্ণা অন্য বিনস্ত চুলগুলো অবাধ্য হয়ে চোখে মুখে আছড়ে পড়ছে। বাতাসে ভারী হয়ে আসছে হাসনাহেনার তীব্র গ্রাণ, উন্মাতলা গ্রাণ। সে জানে হয়তো পাটোয়ারি বাড়ির বাগানের বাইরে কোনো এক কোণে ফুটে থাকা ফুলগুলো আজ রাতে তাদের জন্য সমস্ত সুবাস উজাড় করে পণ করেছে। দূর দূরান্তে আকাশের ল্যাম্পপোস্টে এক একটা দাঁড়িয়ে আছে যেন কুয়াশার ভিড়ে। তার হলুদ আলোয় নিচে পিচঢালা পথটি মনে হচ্ছে কোনো এক বিষাদগ্রস্ত নদীর মতো। কোথাও কোনো শব্দ নেই, যা আছে তা হলো মাঝে মাঝে নিশাচর পাখির ডানা ঝাপটানোর শব্দ আর ঝিঝি পোকার একটানা ঐকতন। ওই নিবার প্রকৃতির সামনে বসে তৃষ্ণার মনে হয় সে একাই জেগে আছে, তার নামের মতোই এক অতৃষ্ণনীয় সে। ওই নিঝুম রাতে ডানা মেলানো অজানা এক অপেক্ষার কিংবা অব্যক্ত এক বেদনার। রাতের নিস্তব্ধতা চিরে হু হু করে বয়ে চলেছে হিমেল বাতাস। উত্তরে বাতাসের প্রতিটি ধাপটা যেন পাতলা শরীরে বিধিয়ে দিচ্ছে কাটার মতো। হাড় কাঁপানো এই ঠান্ডায় তার শরীর রেডি করে কাঁপছে, কিন্তু তৃষ্ণার সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। তার সমস্ত চেতনা এখন অসহ্য হয়ে গেছে এক গভীর অপমানের চোটে। অপমানটা যে স্বয়ং তার স্বামী করেছে তাকে। ওয়াসিস আজ অবরাইবাদ কে যে কথাগুলো বলেছে সেগুলো বিষাক্ত তীরের মতোই তার হৃদয়ে বিঁধে আছে এখনো। মানুষের বিবেক কি এতটা নিষ্ঠুর হতে পারে? নিজের স্ত্রীকে কেউ এভাবে সবার সামনে ছোট করতে পারে? তৃষ্ণা অস্ফুট যন্ত্রণা দীর্ঘশ্বাস ছাড়ে। বুকের ভেতরটা শূন্য মনে হচ্ছে তার। নিজেকে শান্ত করার এক করুণ চেষ্টা চালিয়ে সে ভিড় করে ওঠে, ভুলে যাও তৃষ্ণা, এসব তোমার ললনটা লিখন। তোমার মতো তুচ্ছ প্রাণীর আবার সম্মান কিসের? কুকুরের কি কখনো মর্যাদা থাকে? না, থাকে না। তবে তোমার কেন থাকবে? আকাশের বুকে সেই এক ফালি রূপালি চাঁদ মেঘের আড়ালে মুখ লুকাচ্ছে, আর তৃষ্ণা ওই অসীম শূন্যতার দিকে তাকিয়ে নিজেকে দীর্ঘশ্বাসগুলো বাতাসের সাথে মিশিয়ে দেওয়ার জন্য ব্যর্থ চেষ্টা করছে। ঘরের ভেতর হঠাৎই তন্ডা ছুটে যায় ওয়াসিসের। ঘুমের মধ্যেই ঘুমের ঘরে সে অব্যস্তভাবে নিচের দিকে তাকায়। তাকাতে তার চোখ যায়, ঘুম পালিয়ে যায়। তৃষ্ণা নেই এখানে। ও কোথায়? ধরপড় করে বিছানা থেকে উঠে বসে ওয়াসিস। ঘরের চার কোণে চোখ বোলাতেই তার বুকটা যেন ধক করে ওঠে। আজ তো তৃষ্ণাকে নিজের বিছানাটা পাতেনি নিচে। ওয়াসিস আজ তাড়াতাড়ি শুয়ে গেছে, কিন্তু তার স্পষ্ট মনে আছে শোয়ার সময় সে তৃষ্ণাকে দেখেছিল ঘরে ঢুকতে। তাহলে এখন কোথায় গেল ও? তবে কি চলে গেল? এক অজানা ভয় ওয়াসিসের বুকে কাঁপতে শুরু করে। লুঙ্গির গিঁটটা তড়িঘড়ি করে ঠিক করে হন্তদন্ত হয়ে বারান্দার দিকে এগিয়ে আসে। দরজার চৌখাটে পা রাখতে তার চোখ পড়ে সোফায় গুটিসুটি মেরে বসে থাকা তৃষ্ণাকে। ওকে দেখা মাত্র ওয়াসের অবরুদ্ধ শ্বাসটুকু মুক্তি পায়। কেন জানি আজ তার বারবারই মনে হচ্ছিল আজকের সে কদর্য আচরণের পর তৃষ্ণা বুঝি ওই ঘর ওই মায়া ছিন্ন করে চিরতরে বিদায় নিয়েছে। শান্তির এক তপ্ত নিঃশ্বাস ফেলে ওয়াসিস ধীর পায়ে তৃষ্ণার পাশে গিয়ে দাঁড়ায়। তৃষ্ণা তার অস্তিত্ব টের পায়, কিন্তু আজ আর ফিরে তাকায় না। তার স্থির দৃষ্টি মনে পড়ে যাচ্ছে অন্ধকার আকাশের পানে। ওয়াসিদ ঘ্যাস ঘ্যাস গলায় জিজ্ঞেস করে, কিরে, ওই হাড় কাঁপানো ঠান্ডায় বাইরে মরতেছিস বসে কেন? তৃষ্ণা কোনো ভাবান্তর ছাড়াই নিষ্প্রিয় স্বরে উত্তর দেয়, এমনি। ওয়াসিস ধীরে স্থির পায়ে তৃষ্ণার দিকে এগিয়ে এসে তার পাশে বসে। শিকারী বাঘ যেমন নিঃশব্দে শিকারের দিকে এগোয়, ওয়াসিসের ভঙ্গিটা ঠিক তেমনই। তৃষ্ণা তাকে এভাবে নিজের দিকে আসতে দেখে বসা থেকে ধরফর করে উঠে দাঁড়ায়। অজানা সংখ্যা তার বুকের ভেতরটা ধক করে উঠেছে। শরীরটা মৃদু কাঁপতে শুরু করেছে ইতিমধ্যে। ওয়াসিসের ওই ক্রমশ কাছে আসায় তার শ্বাসরুদ্ধ হয়ে যাচ্ছে। সে আর পরিস্থিতি স্থির রাখতে পারে না। নিজেকে কোনো মতো সামলে আমতা আমতা করে বলে, আমি ঘুমোতে গেলাম।
কথাটা বলে তৃষ্ণা পাশ কাটিয়ে দ্রুত চলে যেতে উদ্যত হয়, কিন্তু পালানোর পথ যে নেই। ওয়াসের চিল যেমন করে শিকার ধরে ঠিক তেমন করে ক্ষিপ্ত গতিতে খপ করে তৃষ্ণার বা হাতের কবজিটা চেপে ধরে। অদৃশ্য কোনো লোহার শিকল দিয়ে তো কেউ সজোরে তার হাতটা পিষে ফেলতেই তৃষ্ণার কাছে মনে হলো হাড় পর্যন্ত যেন ভেঙে উঠল। সেই চাপে যন্ত্রণায় মুখটা বিগড়িয়ে নিল সে। তৃষ্ণার সেই ব্যথাতুর চোখে ছলছল দৃষ্টি। ওয়াসিসের দিকে তাকিয়ে কাপা গলায় প্রশ্ন করে, হাত হাত ধরলেন যে? কোনো প্রয়োজন? কথার কোনো উত্তর দেয় না ওয়াসিস। আচমকা এক হ্যাঁচকা টানে তৃষ্ণাকে নিজের পাশে ধপ করে বসিয়ে দেয়। এই আকস্মিক টানে তৃষ্ণার মনে হয় বাম হাতটা বুঝি শরীর থেকে ছিঁড়ে ফেললো। যন্ত্রণায় শরীরটুকু কুকড়েও গেল তার। ওয়াসিসের এমন উন্মাদ আচরণ, বিস্ময় ও ভয় আজ মনে হয়। সে সরাসরি ওয়াসিসের চোখের দিকে তাকিয়ে, সেখানে কোনো মায়া নেই। তৃষ্ণা তাকে জিজ্ঞেস করে, কিছু প্রয়োজন আপনার? এভাবে টানলেন কেন? ওয়াসিসের বুক ভরে একটা দীর্ঘশ্বাস ছেড়ে খুব স্বাভাবিক ভঙ্গিতে বলে, না প্রয়োজন নেই। তৃষ্ণা হতভম্ব হয়ে বলে, তাহলে এভাবে কেন বসলেন? তৃষ্ণার বারবার প্রশ্নে ওয়াসিসের কপালে বিরক্তির ভাঁজ পড়ে যায়। সে কড়া চোখে তৃষ্ণার ন্যায় তাকায়, গলায় ধমকের সুর তুলে বলে, আমি বলেছি বসতে, তাই বসবি। এত প্রশ্ন কেন করছিস? তৃষ্ণা আজ কেন জানি আর সে আগের মতো ভীতু হয়ে চুপ থাকতে পারে না। ভেতরে ভেতরে জমে থাকা ক্ষোভটা মনে হয় আজ বাদ মানছে না। সেও পাল্টা জবাব করে, একখানা জবাব কষে দেয়, কি জন্য বসবো সেটা বললেই তো হয়, শুধু শুধু বসে থাকবো কি করে? তিশার মুখে এমন পাল্টা জবাব শুনে ওয়াসিস তো গা জ্বলে যায়, চক্ষু নিয়ে তাকায়, চক্ষুতে যেন রক্ত জ্বলছে। তৃষ্ণার মুখের দিকে তাকিয়ে চিবিয়ে চিবিয়ে বলে, ডানা গজিয়ে গেছে তোর? মুখে মুখে তর্ক করছিস? আমার ইচ্ছে হয়েছে এখন তোকে পাশে নিয়ে বসবো, তাই বসিয়েছি। তোর কোনো সমস্যা? ওয়াসিসের এই অযৌক্তিক জেদের কাছে হার মানে তৃষ্ণা। সে চুপ হয়ে যায়, মাথা নিচু করে বসে থাকে পাথরের মূর্তির মতো। কি বা করার আছে তার? তার মতে ওয়াসিস পাগল হয়ে গেছে, নিজে খামখেয়ালিপনায় নিজেও বুঝতে পারছে না সে কি করছে। তৃষ্ণা নিস্তব্ধ বসে থাকতে দেখে ওয়াসিস ধীরে ধীরে নিজের মাথাটা তৃষ্ণার উড়োর ওপর এলিয়ে দিয়ে চোখ বুজে নেয়। এই কোলে শুতে পারলে আলাদা শান্তি লাগে তার। ওয়াসিস আদেশের সুরেই বলে শুধায়, আমার চুলগুলো টেনে দে তো। তৃষ্ণার কাছে এই দৃশ্য নতুন নয়, আগে বহুবার ক্লান্ত হয়ে ওয়াসিসের তার কোলে শুয়েছে, তার কোলে শুয়ে শান্তি খুঁজেছে। তৃষ্ণা পরম যত্নে তার চুলে বিলি কাটতে থাকে। অন্য সময় হলে ওয়াসিস ওই শানিত তৃষ্ণা খুঁজে নিত, কিন্তু আজ আজ তার মনে আকাশ ভারী মেঘলা। আজ তার এই ভালোবাসা ভালো লাগছে না। তৃষ্ণার ভেতরটা যে এক অদ্ভুত বিতৃষ্ণায় ভরে গেছে। সবকিছু কেমন বিরক্তকর লাগছে, অসহ্য লাগছে তার কাছে। তবুও সব অনিচ্ছাকে তার বিরক্তি বুকের ভেতর চাপা পাথর দিয়ে। অনেকটা যান্ত্রিক পুতুলের মতোই তৃষ্ণা চুপচাপ ওয়াসিসের মাথায় আঙ্গুল বোলাতে থাকে। ঘড়িতে এখন বেলা 11টা। শীতের সকালে মিঠা রোদ গড়িয়ে এখন বেশ তেজ বেড়েছে। মাথার উপর সূর্য জ্বলজ্বল করছে। এলাকার বড় মাঠটাই আজ কানায় কানায় পূর্ণ। ধুলো আর মানুষের ঘাম, এক অন্যরকম নির্বাচনী সমাবেশ পরিবেশ। এটি মূলত তন্ময় চাচার সমাবেশ। নির্বাচনে আর মাত্র কয়েকদিন বাকি, তাই আজকের সমাবেশটা খুবই গুরুত্বপূর্ণ। ঝিমিয়ে পড়া জনতার চাঙ্গা করতে হলে একটা গরম ভাষণের দরকার। তৌসি ধীর পায়ে স্টেজে ওঠে। এই হাঁটাচলায় কোনো জড়তা নেই, মুখে চোখে কোনো নেই চিরচেনা সেই বেপরোয়া ভাব। সে তো কোনো পেশাদার নেতা না, মানুষের সামনে দেখায় সে সোজাসাপটা মানুষ। স্টেজে দাঁড়িয়ে মাইকটা হাতে নিতেই স্পিকারে একটা ক্ষীণ আওয়াজ হয়, আর সাথে সাথে পুরো মাঠে গুঞ্জন অনেকটা কমে আসে। সবাই তাকায় রোন তৌসিরের দিকে। তৌসির একবার পুরো মাঠের দিকে চোখ বুলিয়ে নেয়, তারপর মাইকটা মুখের কাছে এনে ভারী গলায় উপস্থিত জনতাকে উদ্দেশ্য করে বলে ওঠে, আসসালামু আলাইকুম। প্রিয় এলাকাবাসী, কেমন আছেন আপনারা? আপনারা নিশ্চয়ই জানেন আজ আমরা কেন এখানে সমবেত হয়েছি। আমাদের সবার পরিচিত মুখ, আমাদের শ্রদ্ধেয় চাচা জনাব তন্ময় শিকদার এবার আমাদের এলাকার উন্নয়নের স্বার্থে নির্বাচনে দাঁড়িয়েছে। আমি আজ এখানে আপনাদের কাছে আমার চাচার জন্য, আমাদের পরিবারের জন্য এবং আপনাদের নিজেদের ভালোর জন্য ভোট চাইতে। ভাই ও বাবারা, আপনারা আমাকে চিনেন, আমি খুব সহজ সরল মানুষ। পেঁচিয়ে ঘুরিয়ে ফিরিয়ে কিংবা মিথ্যা আশ্বাস দিয়ে 100 রকম বনেট কথা বলে আমি পারি না।
যা বলি ডিরেক্ট বলি, মুখের ওপর বলি, আমি বিশ্বাস করি সত্য কথা তিতা হলেও বলা উচিত। আজও আমি আপনাদের কোনো মিথ্যা স্বপ্ন দেখাবো না, সোজা সাপটা একটা হিসাব দিচ্ছি। আমার চাচাকে যদি আপনারা ভোট দেন, লাভটা কিন্তু আপনাদেরই হবে ইনশাল্লাহ। এই এলাকায় আরো উন্নত হবে। দেখুন, ওপর মহল থেকে যদি কেউ উন্নয়নের জন্য 10% বরাদ্দ করে নিয়ে আসে, আর আমি মিথ্যা বলবো না, সেখান থেকে 3% আমাদের খরচ বা ব্যবস্থাপনা থাকবে। 1% হয়তো এদিক সেদিক যাবে, কিন্তু বাকি 6% কাজ আপনাদের জন্যই থাকবে। আমি গ্যারান্টি দিয়ে বলছি, আপনারা যদি অন্য কাউকে ভোট দেন, তারা হয়তো পুরো টাকাটাই মেরে দিবে। সেখান থেকে 60% তো দূরের 6% তো দূরের কথা, 1% কাজও হবে না। তার কোনো গ্যারান্টি আছে বলেও আমি মনে করছি না। কিন্তু আপনাদের কাছে আমার, অন্তত আপনারা আপনাদের হকের সিংহভাগটা বুঝে পাবেন। এই এলাকার উন্নয়নে আমরা অতীতেও কাজ করে এসেছি, আপনারা তা জানেন এবং স্বীকার করেন। প্রিয় এলাকাবাসী, আপনারা ভুল জানেননি। এই জনসভা করতে গিয়েও আমার বড় চাচা তাজদার শিকদার এবং আমার বড় ভাই মানে বড় চাচার ছেলে তৌসিফ শিকদারকে অকালে প্রাণ দিতে হয়েছে। স্বৈরাচারের শিকার হতে হয়েছে তাদের। তারা মৃত্যুর মুখে ঢলে পড়েছে, তাদের বাঁচতে দেওয়া হয়নি। তাদের এই মুখখানা অপরাধ ছিল। তারা বিএনপি করতেন, ওই দলের সমর্থ হওয়ার কারণে তাদের মূল উপহার পেতে হয়েছে। এত কিছুর পরও আমরা থেমে থাকিনি, আমরা লড়ে গিয়েছি। সেই স্বৈরাচার শাসনের চরম প্রতিকূলতার মধ্যেও যদি আমরা এলাকার উন্নয়ন করতে পারি, তবে এখন কেন পারবো না? ইনশাল্লাহ এখন আরো বেশি পারবো। আমি জানি এবং আমি মানি, নিজেও স্বীকার করি আমাদের দল চাঁদাবাজি বা ভঙ্গিমা ওস্তাদ, কিংবা তাই বলে আমি বা আমার পরিবারের তো তেমন বা দল বা মার্কা দেখে মানুষ ভোট দেয়নি। আপনারা তো আমাদের রক্ত চেনেন, আমাদের পরিবারের ঐতিহ্য জানেন। তাই আমাদের বিনীত অনুরোধ, দল বা মার্কা দেখে বিচার করবেন, মানুষকে ভোট দিবেন বিচার করে। মানুষ হিসেবে আমার চাচা কেমন, আমার পরিবার কেমন, আপনাদের জন্য কতটা ত্যাগ স্বীকার করেছে, সেটা দেখে ভোট দিন। সুযোগ দিতে চান না, দিতে হবে না। কিন্তু যদি মনে করেন আমরা আপনাদের সেবা করতে পারবো, তবে ভোট দিয়ে সুযোগ দিন। আমার চাচা জনাব তন্ময় শিকদারকে ভোট দিয়ে লাভ আপনাদেরই হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। তৌসির তার বক্তব্য শেষ করে মাইকটা নামাতে চারপাশ থেকে করতালির আওয়াজে ফেটে পড়ল। উপস্থিত জনতা উচ্ছ্বাসিত হয়ে গণবিদারক হাততালি দিতেই কথাগুলো তাদের কলিজায় গিয়ে লেগেছে। তৌসিরের এই এক গুণ, যা পেটে আসে তাই মুখে। অন্য 10জন নেতার মতো তেল মেরে চলে না। মিষ্টি কথা মুখের ওপর মানুষ ভোলাতে জানে না। সে যা বলে সোজাসুজি বলে, আর একবার যদি কথা বলে, জান দিয়ে হলেও সেটা রক্ষা করবে। এই বেপরোয়া সততার জন্য সে এলাকাবাসীর কাছে চোখের মণি। মঞ্চের একপাশে বসে আছে নাজিম চাচা। তৌসির জনতাকে উদ্দেশ্য করে হাত নেড়ে ধীর গলে হেঁটে গিয়ে চাচার পাশে ধপাস করে চেয়ারে বসে, চোখে মুখে জয়ের আত্মবিশ্বাস। নাজিম চাচা তৌসিরের দিকে একটু ঝুঁকে নিচু স্বরে জিজ্ঞেস করে, কিরে তৌসির, জনগণ কি ভোট দিবে? তোর মনে হয় কি? তৌসি শার্টের কলারটা একটু ঢিল করে ঠোঁটের কোণে বাঁকা হাসি ফোটালো। দিব মানে? আলবাত দিব। যে করা ভাষণ দিছি চাচা, যে বেটা ভোট দিত না সেও দৌড়াইয়া ভোট দিয়া যাইব সর্দার বাড়িতে। সর্দার বাড়ির অন্দরমহলে আজ নিস্তবতায় ঘেরা। অবশ্য সে হওয়ার কারণও আছে। বাড়ির কাছে বুয়ারা মেয়েদের সাথে সর্বদাই। বাড়ির ছোট ছেলের বিয়ে হয়েছে। বিষয়টি বিস্ময়কর হওয়ার কথা তো, তাই না? কিন্তু বড় কর্তার আদেশে ওপর কথা বলার সাহস কি তল্লাটের কারণ নেই। তাই বিয়ে মেনে নেওয়াই ছাড়া কোনো উপায় ছিল না। বাসরাতে সুসজ্জিত খাটে জড়সড় হয়ে বসে আছে নওরি, অর্থাৎ সে কাজের বুয়া মেয়ে। বয়স তখন তার খুব বেশি নয়, এই সবে মাত্র 17তে পা দিয়েছে। কিন্তু এই অল্প বয়সেই তার কাঁধে যে দায়িত্ব আর পরিস্থিতির ভার চেপেছে, তা সামলানোর সাধ্য নওরির নেই। পরনে বেনারসি শাড়িটা সে খুলে রেখেছে তার মায়ের দেওয়া শেখানো বুলি। এখনো নওরিনের মাথায় বরংবার ঘুরপাক খাচ্ছে। নিজের থেকে সব দিয়ে দিবি, যাতে ইয়াদাত তোর প্রতি আকৃষ্ট হয়। নরি বোকাশোকা সরল একটা মেয়ে, কিশোরী, বাক্যবুদ্ধ, দেব্যমত্র মায়ের সব কথা মেনে ব্লাউজ আর পেটিকোট পরিহিত অবস্থায় মাথা নিচু করে বসে আছে বিছানায় ইয়াদাতের অপেক্ষায়। লজ্জার ভয়ে তার হাত পা কাঁপছে, কলিজাটাও শুকিয়ে আসছে আতঙ্কে তার। দরজা খোলার শব্দ, ইয়াদের ধীর পায়ে ঘরে প্রবেশ করে। কাজের মেয়ের সাথে বিয়ে হয়েছে, এ নিয়ে ইয়াদের মনে কোনো ক্ষোভ বা বিরক্তি নেই। তার চোখ মুখে নিষ্পৃহা। সে মনে করে বাবার আদেশ যা তাই সঠিক। কিন্তু ঘরে ঢুকে খাটের দিকে তাকাতে এদের ভুরু কুঁচকে যায়। অর্ধনগ্ন নওরিনকে দেখে চোখ সরাতে পারে না ইয়াদ। তাই বাধ্য হয়ে অবাধ্য চাহনি নিয়ে তাকিয়ে থাকে খাটে বসা কাঁপতে থাকা নওরিনের দিকে।
নওরির ও কাণ্ড দেখে কাণ্ড দেখে বুঝতে বাকি থাকে না যে এই কিশোরীকে কেউ ভুল বুঝিয়েছে, এমনটা বাধ্য করেছে। সে নিজে থেকে এমনটা করতে লজ্জায় কুঁকড়ে বসে থাকতো না। ইয়া ধীর পায়ে নওরির সামনে গিয়ে দাঁড়ায়। নতজানু হয়ে বসে থাকা নওরির দিকে তাকিয়ে সে ঠান্ডা কণ্ঠে গম্ভীর গলায় বলে, তোমার বয়স কত? ইয়াদি এই ভাবলেশীনভাবে নওরির চমকে ওঠে। ভয়ে ভয়ে মাথা তুলে তাকায় ইয়াদের মুখের পানে। কিছুক্ষণ স্থির চোখে তাকিয়ে কাঁপা কাঁপা গলায় উত্তর দেয়, 17। ইয়াদ ক্ষীণ দৃষ্টিতে তাকিয়ে আবারও প্রশ্ন করে, এইটুকু বয়সে তুমি এসবের কি বোঝো মেয়ে? শাড়ি খুলে ভাবে বসে আছো কেন? এসব প্রশ্নের ধারালো বানে নৌরি আরও একটু খুঁটিয়ে যায়। মাথা নিচু করে ফিসফিসে বলে, মা মা বলেছে এভাবে থাকতে। আপনি নাকি এতে খুশি হবেন? উদ্দেশ্য ইয়াদের ঠোঁটের কোণে এক চিলতে বিষাদ হাসি ফুটে ওঠে। যেমনটা সে ভেবেছিল ঠিক তেমনটাই। বিছানায় ছড়িয়ে থাকা লাল বেনারসিটা আলতো হাতে তুলে নেয় সে। তারপর খুব সযত্ন করে নৌরির গায়ে শাড়িটা জড়িয়ে দিতে দিতে শান্ত গলায় বলে, নাও এটা গায়ে জড়াও। তোমার চোখে লজ্জা আছে। ইয়াদের এমন ব্যবহারে নৌরি বিষমিত হয়। একই সাথে তীব্র লজ্জায় কান্তির যেন গরম ধোয়া বাড়ায়। ছি, কেন যে সে মায়ের কথা শুনতে গেল? তড়িঘড়ি করে নড়ি শাড়িটা দিয়ে নিজেকে ঢেকে নেয় বোকা বোকা বনে। নড়ি নিজেকে গুটিয়ে নিতে ইয়াদ তার মুখের দিকে তাকিয়ে সরল বসে সরাসরি নড়ি চোখের দিকে তাকাতেই ইয়াদ ম্লান গলায় বলে, তোমাকে আমি কিছু কথা বলবো, মন দিয়ে শোনো। নড়ি মাথা নিচু করে বলে, জি বলুন। ইয়াদ সুস্পষ্ট কণ্ঠে উচ্চারণ করতে থাকে, দেখো পরিস্থিতির চাপে তোমার সাথে আমার বিয়ে হয়েছে। তোমার আর আমার পারিবারিক অবস্থা বা ক্লাস এক না, এতে আমার ব্যক্তিগত কোনো সমস্যা নেই, কিন্তু সমস্যা হলো অন্য জায়গায়। আমি অন্য কাউকে ভালোবাসি, তাই তোমাকে আমি স্ত্রী হিসেবে কোনোদিনই গ্রহণ করতে পারবো না। তবে তুমি এই বাড়িতে থাকতে পারো, যেহেতু তোমার যাওয়ার মতো অন্য কোনো জায়গা নেই। আমি তোমায় আশ্রয় দেব, কিন্তু স্ত্রী হিসেবে অধিকার দিতে পারবো না। কথাগুলো নরির কাছে খুবই জটিল মনে হলো। সে অবুঝ হতে পারে, কিন্তু এটুকু বোঝার বুদ্ধি তার আছে। সর্দার বাড়ির ছেলের সাথে বুয়া মেয়ের আসমান সমান তফাত। সে জানতো ইয়াদ তাকে স্ত্রী হিসেবে মানবে না, তাই ইয়াদের প্রত্যাখ্যান তার বুকে ঝড় তোলে না। সে শান্তভাবে মাথা নাড়িয়ে বসে আছে। আচ্ছা। নরির এই সহজ স্বীকারোক্তি ইয়াদকে অবাক করে দেয় বেশ কিছুটা, সাথে বিচলিত করে দেয়। ইয়াদ তো ভেবেছিল শুনে নৌরি কাঁদবে কিংবা অনুনয় করবে, কিন্তু নৌরির সেই অনুতপ্ত না হওয়া দেখে ইয়াদকে এক মুহূর্তের জন্য বাকরুদ্ধ করে দিল যেন। বিষময় ও কৌতূহল নিয়ে কিছুক্ষণ চুপ থাকে ইয়াদ, তারপর উঠে দাঁড়িয়ে দীর্ঘশ্বাস ফেলে। তুমি ফ্রেশ একটা পাতলা আরামদায়ক কাপড় পরে নাও, আমি বিছানার এই ফুলগুলো সরিয়ে শুয়ে পড়ো, আমি একটু পর আসছি। নরি মাথা নিচু করে বসে আছে, তার ঠোঁট দুটো কেঁপে উঠে অস্ফুট একটি শব্দ বেরিয়ে আসে, আচ্ছা। এই একটা শব্দ। লজ্জার পেছনে সে কতটা অসহায় অনিশ্চিত লুকিয়ে আছে তা নরি নিজেও হয়তো জানে না। ইয়াদ ঘর হতে বেরিয়ে যায়। ইয়াদ সর্দার বংশ বহন করলেও আসলে ওমর সর্দারের রক্ত সন্তান নয়, পালিত সন্তান সে। অথচ সর্দার বাড়ির অভিজাত্য তার দাপট রন্ধে রন্ধে। 31 বছর বয়সী এই মানুষটি পেশে একজন কুখ্যাত অপরাধী আইনজীবী। আইনের মেয়ার পাচ্ছে অপরাধীদের নির্দোষ প্রমাণ করার নেশা তার ভিতরে একদম রন্ধ্রে রন্ধ্রে। তার জীবনে নওরির মতো এক সচ্ছল কিশোর আগমন কোনোভাবে খাপ খাওয়ানোর মতো নয়, নাও খাওয়ার মতোও না। তাই হয়তো সে বিয়েটি মেনে নিতেও নিল না। ইয়াদ যেতে ঘরটা নওরির কাছে যেন আরো বেশি হাহাকার হয়ে উঠল। নরি ধীরে ধীরে বিছানা থেকে উঠে দাঁড়ায়। সাজানো বাসর ঘরে চকচকিয়ে একবার চোখ বোলালো। আজ বড্ড বেমানান ঠেকছে সবকিছু। সে একেবারে পুরো ঘরে চোখ বুলিয়ে নেয়। বড় বড় আলমারি, শৌখিন আসবাবপত্র আর দামি পর্দার আড়ালে নিজেকে বড় বেশি তুচ্ছ মনে হলো তার। ইয়াদের নির্দেশনা মতো সে নিজেকে ফ্রেশ করে নেয়। ভারী সাজ আর গহনা বিসর্জন দিয়ে একটি ঢিলেঢালা সুতির পোশাক পরে নেয়। তারপর বিছানার এক কোণে জড়সড় হয়ে শুয়ে পড়ে। চারদিকে ফুলের সুবাস। যেখানে আনন্দ দেওয়ার কথা সেখানে তো যেন দম বন্ধ লাগছে। এক যন্ত্রণা দিকে ঢিলে দিচ্ছে নৌরি। দু চোখে ঘুম নেই। জানালার ফাঁক দিয়ে আসা চাঁদের আলোয় যেন ছাদের দিকে তাকিয়ে আছে সে। কয়েক ঘন্টার ব্যর্থতায় তার জীবনের সবটুকু উল্টাপাল্টা করে দিয়ে গেল। বুকের ভেতর চিনচিনে ব্যথা করছে বোধহয়। হাজারটা সুই বিঁধে আছে সেখানে। মায়ের কোল ছাড়া যে কোনোদিনও এক রাত কাটায়নি, অথচ আজ সে এক অচেনা মহলে, এক বিজাতীয় গম্ভীর্যের মাঝে সম্পূর্ণ একা। অচেনা ঘর, অচেনা মানুষ আর এক অনিশ্চিত ভবিষ্যৎ, সব মিলিয়ে নৌরির
17 বছর বয়সে। মনটা কানায় কানায় বিষাদে ভরে ওঠা আজ। সে কি করে পারবে ওই মরুভূমিকে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে? রাত এখন ঠিক 4টে। নিস্তব্ধতার চাদরে মুড়ে আছে চারপাশ। ইয়াদের দুহাত তাজা, উষ্ণ রক্তে রঞ্জিত। হয়তো কোনো বিমর্ষ চিত্তকার তার ক্যানভাস লাল রঙে রঞ্জিত করে কেটেছে। ইয়াদের রক্তে লোহিত বর্ণ, আঙুলের ফাঁকে ফাঁকে ধরা। প্রলম্বিত এক সংবাদপত্র। সংবাদপত্রের কাগজের ওপর ওই তোষের হাসি দিয়ে তাকিয়ে আছে তৌসির, বলতে গেলে ইয়াদের ওই প্রতিচ্ছবি। ছবির নিচে সে গৃহী কথা। তবে তৌসিরের ব্যাপারে যা লেখা তা মূলত ব্যঙ্গ করতেই। ইয়াদ বর্তমানে পত্রিকার দিকে তাকিয়ে ইয়াদের ঠোঁটের কোণে ফুটে ওঠে এক হিমশীতল বক্র হাসি। সে ঘরের ভেতর প্রবেশ করতে করতে নিজের মনে আওড়ায়, স্বর্গত তৌসির একই মায়ের গর্ভ থেকে একই সময় ভূমিষ্ঠ হইলাম তুই আর আমি, অথচ কাগজে তোর বয়স 34 আর আমার 31। সময়ের অঙ্কটা তুই বদলে দিয়েছিস। তুই মানুষ নস রে তৌসির, তুই এক ধুরন্ধর জাদুকর যে নিজের আয়ু নিজেও পৃথিবীর সাথে জুয়া খেলতে জানে। যথার্থ এক জানোয়ার তুই। ঘৃণায় ভরে বিড়বিড় করতে করতে কক্ষে প্রবেশ করে ইয়াদ। দরজার একপাশে তার জন্য বোধহয় অপেক্ষা করছে এক ভিন্ন দৃশ্য। কক্ষে প্রবেশ করতে তার চোখ যায় বিছানায়। বিছানা জুড়ে ছড়ানো অজস্র গোলাপের পাপড়ি, আর তার ঠিক মাঝখানে নিশ্চিন্তে সুপ্ত নওরি। দেখে মনে হচ্ছে পাপড়ি সাগরে ভাসমান এক পদ্ম। ইয়াদের মনে পড়ে যায় একটু আগের ঘটনা। সত্য অন্য এক নারীর প্রতি ইয়াদের আসক্তির কথা জেনেও এই মেয়েটি একবারও একটা প্রশ্ন তোলেনি, বরং নীরব সম্মতিতে মেনে নিয়েছে সবকিছু। নওরির এই নির্বক আত্মসমর্পণ ইয়াদের পাষাণ হৃদয়েও যেন ভালো লাগার শিহরণ জাগিয়েছে। হাতে রক্তমাখা পত্রিকা ঘরের এক কোণে অবহেলায় ছুঁড়ে মারি ইয়াদ। তারপর ধীরে সদর্পণে এগিয়ে আসে ওয়াশরুমের দিকে। ওয়াশরুমে গিয়ে পানির কলটা ছেড়ে প্রথমে দীর্ঘক্ষণ ধরে ধুয়ে থাকে রক্তাক্ত হাত জোড়া। জলের স্রোতে লাল হয়ে যেন ফিকে। হাত দুটো ধোয়া শেষে প্যান্টের পকেট হতে বের করে আনা দুটো ছুরি ইস্পাতের ফলা থেকে পানির ঝাপটায় মুছে ফেলে, সাফ করে ফেলে সবটুকু। কিন্তু কাজ এখনো বাকি। শার্টের বুক পকেট থেকে অতি সাবধানে ইয়াদ বের করে আনে দুটো পিস্তল, পিতলের গোলাকার বস্তু, মানুষের চোখের মণি। আজ যে শিকারকে সে নির্মমভাবে হত্যা করেছে তারই অস্তিত্ব শেষ সাক্ষী এই চোখ দুটো। ইয়াদের চোখ মুখে কোনো ভাবান্তর নেই। মণি দুটো নিজের কাছেও কেমন লাগছে। আক্রোশ কষলে পিছে দিল সে। তারপর ছোট ছোট টুকরোগুলো বেসিনের পানিতে স্রোতের মতো ভাসিয়ে দিল। রক্তে দগ্ধ করতে থাকা পাপের চিহ্ন সব মুছে সাফ হয়ে গেল মুহূর্তেই। শোল থেকে রক্তের শেষ বিন্দুটুকু মুছে ফেলতে দীর্ঘ সময় স্নান করে নিল ইয়াদ। পানির শীতল স্পর্শ উত্তেজনায় প্রশমিত হয়। অবশেষে কোমরে একটা গাঢ় নীল তোয়ালে পেঁচিয়ে স্নানসিক্ত শরীরে ধীর পায়ে ওয়াশরুম থেকে বেরোয় সে। বাইরের প্রকৃতি এখন রুদ্ররূপ। মেঘের গর্জন আকাশ ফেটে পড়ছে, আর তুমুল বৃষ্টির ছাদ আছড়ে পড়ছে জানালার কাছে। এক প্রলয়ঙ্কারী ঝড় যেন পৃথিবীকে তছনছ করে দেওয়ার নেশায় মেতেছে। ঘরের ভেতরে সে উন্মেদনার রেশ নেই। আছে শুধু এক হিমশীতল নীরবতা। ইয়াদ অন্য একটি তোয়ালে নিয়ে তার সিক্ত চুলের পানি মুছতে মুছতে ধীর পায়ে গিয়ে দাঁড়ালো ঘরের জানালার সামনে। বাইরে ঝোড়ো হাওয়ায় তাণ্ডব দেখে ইয়াদের ঠোঁটে ফুটে ওঠে এক তৃপ্তির আভা। ঘাড় ঘুরিয়ে সে তাকায় বিছানার দিকে। ঠান্ডা প্রকোপে কাঁপা নওরিন। ইয়াদের মনে হচ্ছে ঝড়ের কবল পড়া এক নিষ্পাপ লতা শুয়ে আছে বিছানায়। নওরির এই অসহায় ভঙ্গি দেখে ইয়াদ উষ্ঠজোড়া সাহিত্য করে। হাসি রেখা খেলে যায়। সে নিঃশব্দে বিছানার দিকে এগিয়ে যায়। আর্দ্র শরীর দিয়ে কাঁথার নিচে প্রবেশ করে নওরি একদম গা ঘেঁষে শুয়ে পড়ে। তারপর এক প্রবল হ্যাঁচকা টানে নওরিকে নিজের বুকের মাঝে পিষ্টে নেয় ইয়াদ। নওরি ঘুমের ঘরে অবচেতন মনে হলেও বন্ধন পেতে মুক্তি পেতে চায়। শোলটা সরিয়ে নিতে চায় দূরে, কিন্তু ইয়াদের শক্তির কাছে সে যেন বৃথা। ইয়াদ নওরিকে আরও নিবিড়ভাবে নিজের সাথে জাপটে ধরে। নওরির শরীরে অবিন্যস্ত আঁচল সরিয়ে উন্মুক্ত ধরে নিজের বরফ শীতল হাতটা চেপে ধরে। নওরি শিউরে ওঠে। শোলটা ইয়াদের পাশবিক উল্লাসে আরো বাড়িয়ে দেয়। নওরির অনাবৃত কাঁধে মুখ গুজতে এক দীর্ঘ চুম্বনে সিক্ত হয় ইয়াদ। তারপর অতি নিভৃতে নওরির কানের কাছে তপ্ত নিঃশ্বাস ফেলে ফিসফিসিয়ে, আমি যা পেতে চাই তা আমি বিছানায় নিতে জানি না, আমি নিজে নিতে জানি নওরিন। এই তো সেই দিন তোমায় প্রথম দেখলাম, আর আজ তুমি আমার শয্যাসঙ্গী, আমার বেগম রূপে। তুমি জানো না কত বড় এক কুণ্ডলী খেলোয়াড়ের জালে তুমি বন্দী হয়েছ। তোমার এই শান্ত আত্মসমর্পণ তোমার কাল হয়ে দাঁড়াবে বলে দিলাম। কথাগুলো শেষ করে ইয়াদ অত্যন্ত নিপুণ হাতে নওরির ব্লাউজ
লোকটি শরীর থেকে আলাদা করে দেয়। আবরণহীন অবস্থায় তাকে বালিশে শুয়ে দিয়ে ইয়াদ তৃষ্ণার্ত মুখটা গুজে দেয় ওরির উদরের উষ্ণতায়। নওরিকে সে আগেও কৌশলে অন্য একজনের মাধ্যমে ঘুমের ওষুধ খাইয়ে দিয়েছে, তাই ঘুমের ওষুধের প্রবণে নওরি এখন চেতনার ওপারে। ওর দিক দিয়ে কি বয়ে যাচ্ছে তা সে বোঝার ক্ষমতা রাখছে না। ইয়াদের অদিম লিপ্সা, তার শরীরের বৃষ্টির শব্দ মিশে যাচ্ছে একাকার হয়ে, তবে ইয়াদ বেশি আগায় না, শুধু এতটুকুতেই নিজের বন্টন সীমাবদ্ধ রাখে। ক্লান্ত আর তৃপ্তি ইয়াদ নওরিকে আঁকড়ে ধরে ঘুমের ঘরে আহ্বান জানায়। মসজিদের মিনা থেকে ভেসে আসছে ফজরের আজানের সুগোভিত ধ্বনি, আর এই ঠিক মুহূর্তে শিকদার বাড়ির উঠানে রচিত হচ্ছে এক নির্মল নরক। ভোরের আবছা কুয়াশা ভেদ করে বাতাসে মিশেছে রক্তের গন্ধ। তৌসির আজ আর মানুষ নেই, মনে হচ্ছে ওর সত্তা গ্রাস করেছে আদিম হিংস্র পশু সত্তা। বাড়ির উঠানে প্রবীণ দমন গাছটি সাক্ষী এই হাড়হিম করা দৃশ্যের। গাছটি শক্ত ডালে উল্টে হয়ে ঝুলছে এক জীবন্ত দেহ, অভাগা চামড়ার ঝলসানি, শোল থেকে চুয়ে চুয়ে পড়ছে রক্ত। তৌসির হাতে নিপুণভাবে পৈশাচিক টানে, ব্লেডের ধারানো অংশে কেটে যাচ্ছে শরীরের ফালা ফালা হয়ে, জ্যান্ত শরীরের চামড়া ছিঁড়ে ভয়াবহ শব্দ তা কানে নেওয়া যাচ্ছে না যেন। লোকটির কণ্ঠনালী চিরে বেরিয়ে আসছে আর্তনাদ, তার জিহ্বা অর্ধেক বেরিয়ে আছে, চোখ দুটো কঠোর হতে বেরিয়ে আসছে। হতবাকা শিকারীকে দেখছে। তৌসির দুহাতে রক্তের চপ চপ শব্দ, কোনই পর্যন্ত নুয়ে গেছে তা, শ্যাওলা ধরা মাটিতেও। সাংবাদিক ছিল এই লোক। তৌসিরদের নুন খেয়েই এতদিন গুণ গাইত, কিন্তু লোভের বশবর্তী হয়ে ফোনা তুলেছিল, ব্ল্যাকমেল করেছিল। এই বিশ্বাসঘাতকে চূড়ান্ত মূল্য চুকাতে হবে। যন্ত্রণায় ছটফট করছে লোকটি, তাকে তৌসিরের চোখে জ্বলছে। শাহওয়াসিরা কাউয়ারে খাওয়াই দিমু, বলছিলাম না মাগের পোলা, গদ্দারি করলে কলিজা ছিঁড়া ফেলামু। তারপর করলি কেন? নে এখন বোঝ মরণ কেমন যন্ত্রণার। পদ্মা সেতুর পিলারের দাম শুনছস না? হইলেই তো তোর পেছনে দুইটা ভইরা দিতাম অন্তে খুইলা। এই নরখাদক যন্ত্রের চারপাশে গোল হয়ে দাঁড়িয়ে আছে তৌসির আপনজন, মানে নাজিম চাচা, মিনাজ মামা। তাদের মুখের বিকার নেই, চোখে নেই কোনো সমবেদনা। তাদের অবস্থায় মনে হচ্ছে উঠানে কোনো উৎসব হচ্ছে, আর এই রক্তপাত সে উৎসবেরই একটি সাধনা। অন্যদিকে ফজরের নামাজ শেষে স্নিগ্ধ মন নিয়ে নাজা বেরিয়ে তৌসিরের খোঁজে। আজ ঘুম থেকে উঠে তাকে দেখতে পায়নি, তাই বেরিয়েছিল, কিন্তু ভোরের আলোয় উঠানে দিকে পা বাড়াতেই থমকে আড়ষ্ট হয় নাজা। চোখের সামনে দৃশ্য দেখে তার মস্তিষ্ক স্নায়ুগুলো মুহূর্তে অকেজ হয়ে পড়ে। পা দুটো মাটির সাথে গেঁথে গেছে যেন, চাইলেও নড়তে পারছে না সে। কদম গাছের দিকে তাকাতেই তৌসির দাঁড়িয়ে আছে, নাকি মানুষের চামড়া ঢাকা একটা রাক্ষস দাঁড়িয়ে আছে। নাজা বুঝতে পারে না সেটা রক্ত মাংস আর গঙ্গানির এক বীভৎস সমারোহ। দেখে নাজার ধমনী রক্ত হিম হয়ে যাচ্ছে। তার পবিত্র ভোরের আকাশটা মুহূর্তে কালোতা যেন গ্রাস করেছে। মানুষ কি আসলে এতটা নিকৃষ্ট হতে পারে, এতটা ভয়ঙ্কর? নাজা স্তব্ধ চোখে তাকায়। এখন কেবলই এক অবিশ্বাসের ঘোর নিয়ে তৌসিরের দিকে তাকিয়ে আছে সে।